নমস্কার বন্ধুরা, তোমাদের আরেকবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বা তোমাদের জানাবো, সেই বিষয়টি হলো, ইতিপূর্বেই তোমরা জেনে গিয়েছো যে উচ্চ মাধ্যমিকে কিন্তু অনেক কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং আমাদের যে শিক্ষা সংসদ আছে, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক রকম নিয়মের পরিবর্তন করেছেন এবং তারা ক্রমাগত নানা রকম নোটিফিকেশান দিয়ে এই নিয়ম পরিবর্তনের বিষয়গুলো কিন্তু তারা আমাদেরকে জানিয়ে চলেছেন এবং সেইগুলো সঠিক সময় মতো তোমাদেরকে জানিয়ে দেওয়াটাও আমার একটা কাজ। তো সেই কারণেই তোমাদেরকে আমি সম্প্রতি যে নিয়মের কথাটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে ঘোষণা করা হয়েছে সেই বিষয়টা তোমাদের জানানোর জন্য এই ভিডিওটি তৈরি করেছি। তো সম্প্রতি বিজ্ঞাপনে কি বলা হয়েছে সেই বিষয়টা বিস্তারিত আকারে কিন্তু একটি পেপার কাটিংয়ের মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় মৌখিকভাবে বলার থেকেও তোমরা যদি এই পেপার কাটিংটা দেখে নিতে পারো বা তোমাদের কাছে রেখে দিতে পারো, তাহলে পরবর্তীকালে কিন্তু এই সংক্রান্ত কনফিউশনগুলো তোমাদের মধ্যে আর থাকবে না, বা যে কোনো সময় ডাউট হলেই তোমরা সেই পেপার কাটিংটা থেকেই দেখে নিতে পারবে। তো তোমাদের সুবিধার জন্য আমি পেপার কাটিংটাকে চেষ্টা করছি কিভাবে এটাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া যায়, এবং যদি সেটা সম্ভব নাও হয় সেক্ষেত্রে এই পুরো পেপার কাটিংটাকে আমি একবার পড়ে দিচ্ছি, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে আশা করছি। তো দেখো, এখানে যেটা বলেছে, উচ্চ মাধ্যমিক স্তরের সেমেস্টার পদ্ধতিতে একটি বিষয়ে অনুত্তীর্ণ হলেও হবে না বছর নষ্ট। অর্থাৎ তোমরা যদি যে কোনো একটা বিষয়ে যদি অনুত্তীর্ণ হও সেক্ষেত্রেও কিন্তু বছর নষ্ট হওয়ার বিষয়টা নেই। পরবর্তী সেমেস্টারেই ওই বিষয়ের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে মিলবে উত্তীর্ণ হওয়ার সুযোগ, তবে তা বিজোড় তথা প্রথম ও তৃতীয় সেমেস্টারের জন্যই প্রযোজ্য। সেমেস্টার ভিত্তিক পাসফেল প্রথা চালুর হাত ধরেই আসছে এই সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা। 5% কম নম্বর পেলেও পাশ করার বিশেষ সুযোগ থাকছে। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী থেকে চালু হচ্ছে সেমেস্টার পদ্ধতি। 2025-26 শিক্ষাবর্ষে দ্বাদশ তথা উচ্চ মাধ্যমিকে। বৃহস্পতিবার সেমেস্টার পদ্ধতির খুঁটিনাটি নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে প্রতিটি সেমেস্টারে পাস ফেল থাকছে। পাস করতে গেলে প্রতি সেমেস্টারে 5টি বিষয়ে ন্যূনতম 30% নম্বর পাওয়া বাধ্যতামূলক। আলাদাভাবে প্র্যাকটিক্যাল প্রজেক্টেও পেতে হবে 30% নম্বর। এরপরে দেখো, বাধ্যতামূলক হলো প্রতিটি ভাষা বিষয়েও পাস করা। কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে নির্ধারিত 5 নম্বর না পেলে থাকছে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা। অর্থাৎ এর আগে যেটা শিক্ষা সংসদ বলেছিল যে একটা বিষয় যদি সে ফেল করে তাহলে কিন্তু সে আর পাশ করতে পারবে না, এইটা পরিবর্তন করে তারা এখন যেটা বলল সেটা হচ্ছে যে তুমি একটা বিষয় ফেল করতে পারো বা একাধিক বিষয়েও ফেল করতে পারো, কিন্তু সেটার ক্ষেত্রে তোমার কিন্তু সাপ্লিমেন্টারি ব্যবস্থার মাধ্যমে তোমাকে পাশ করিয়ে দেওয়ার একটা উদ্যোগ তারা নিচ্ছে। 2 শ্রেণীর ক্ষেত্রে সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম পৃথক, অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়মটা আলাদা। একাদশ শ্রেণীর প্রথম সেমেস্টারে কোনো বিষয়ে অসফল হলে দ্বিতীয় সেমেস্টারে সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার দিনেই দ্বিতীয় অর্ধে সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবে পরীক্ষার্থী। দ্বিতীয় সেমেস্টারের সব বিষয়ের পাশাপাশি সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হলে বছর নষ্ট হবে না পরীক্ষার্থীর। তবে যদি দ্বিতীয় সেমেস্টারের কোনো বিষয়ে পরীক্ষার্থী পাস না করতে পারে বা প্রথম সেমেস্টারের কোনো ব্যাকলগ থেকে যায় তাহলে আর সুযোগ মিলবে না। সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরবর্তী শিক্ষাবর্ষে আবার নতুন করে একাদশের প্রথম ও দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ ব্যাকলগ থাকলে কিন্তু সেক্ষেত্রে আর পাস করানো যাবে না। অর্থাৎ সর্বশেষ পরীক্ষার ক্ষেত্রে যদি কোনোটায় ব্যাকলগ থেকে যায় সেক্ষেত্রে আর পাস করানো হবে, তাহলে পরের বছর আবার তাকে পরীক্ষা দিতে হবে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যর স্পষ্ট বক্তব্য, দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমেস্টারে অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যে প্রথম যে সেমিস্টারের পরীক্ষাটা হবে সেটায় ভর্তি হতে গেলে পরীক্ষার্থীর একাদশ শ্রেণীতে কোনো বিষয়ে ব্যাকলগ থাকা চলবে না। অর্থাৎ একাদশ শ্রেণীতে যে সেমেস্টারগুলো হবে সেখানে কোনোটা যদি ফেল হও বা অকৃতকার্য হও, সেটা কিন্তু উত্তীর্ণ হওয়ার ব্যবস্থাটাও ওই একাদশ শ্রেণীর যে সেমেস্টারগুলো আছে তার মধ্যেই তোমাকে করে ফেলতে হবে এবং সেখানে তুমি সুযোগ পাবে। কিন্তু সেখানে যদি তুমি পাস করতে না পারো তাহলে কিন্তু তুমি দ্বাদশ শ্রেণীর প্রথম সেমেস্টারে ভর্তি হতে পারবে না। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রথম সেমেস্টারে কোনো বিষয়ে অসফল হলে দ্বিতীয় সেমেস্টারে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে চতুর্থ সেমেস্টার যেটা মানে
এই এইচএস সিস্টেমের যেটা চতুর্থ সেমিস্টার, সেখানে ওই বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা কিন্তু থাকবে। সেখানে উত্তীর্ণ না হতে পারলে পরবর্তী শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারে ওই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। তো এই 4টে সেমিস্টারের মধ্যে যদি শেষের দুটো সেমিস্টার, যেটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বা 12 ক্লাসের যে সেমিস্টার দুটো পড়বে, সেখানেও যদি পাস করতে না পারো, সেটার ক্ষেত্রেও কিন্তু পরের বছরে ওই 12 ক্লাসের যে দুটো সেমিস্টারের পরীক্ষা হবে, সেখানে তুমি আবার পরীক্ষা দিয়ে সেখানে পাস করার একটা সুযোগ তোমার থাকবে। আবার দ্বিতীয় সেমিস্টারে কোনো বিষয়ে পাস না করতে পারলে পরবর্তী শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টারে ওই বিষয়ের পরীক্ষাটি দিতে হবে পরীক্ষার্থীকে। না পারলে আবার পরের বছর এভাবেই ধারাবাহিকভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ বলা যায় যে ক্রমান্বয়ে তোমার যে পরপর পরীক্ষা দিয়ে কোনোভাবে পাস করার একটা ব্যবস্থা কিন্তু সরকার থেকে করে দেওয়া হচ্ছে। তো এটা অনেকটা ওই রোলিং প্ল্যানের মতো আর কি, প্রতি বছর একটা একটা করে সুযোগ বাড়ছে আর কি। যাই হোক, তবে রেজিস্ট্রেশনের বছর সহ, অর্থাৎ যে বছর তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করবে, সেই বছর সহ মোট 7 বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সংখ্যার কোনো বাধা নেই। অর্থাৎ কোনো পরীক্ষার্থী যদি বিজোড় সেমিস্টারে 2, 3 বা সর্বাধিক 6টি বিষয়ে অনুত্তীর্ণ হন বা পরীক্ষাতে অংশগ্রহণ না করতে পারেন, তাহলে জোড় সেমিস্টারে ওই বিষয়গুলির সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। তবে মার্কশিটে তার প্রতিফলন থাকবে, অর্থাৎ মার্কশিটে সেটা উল্লেখ থাকবে। সংসদ জানিয়েছে, আবশ্যিক বিষয়গুলির মধ্যে কোনো একটিতে নির্ধারিত 5 নম্বরের 5% কম নম্বর পেয়েছে এমন পরীক্ষার্থী অন্য আবশ্যিক বিষয়ে বেশি নম্বর পেয়ে থাকলে সেখান থেকে নম্বর যোগ করে সংশ্লিষ্ট বিষয়ের ঘাটতি পূরণ করা হবে। ফলে সাপ্লিমেন্টারি পরীক্ষা না দিয়েই কিন্তু ওই বিষয়ে পাশ করে যাবে পরীক্ষার্থী। বাংলা, ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলির ক্ষেত্রেও এই সুবিধা প্রযোজ্য হবে। আবার অপশনাল ইলেকটিভ বিষয় পাস কিন্তু 5টি আবশ্যিক বিষয়ের মধ্যে কোনো একটিতে অসফল, সেক্ষেত্রে অপশনাল ইলেকটিভ বিষয়টিকে আবশ্যিক ও আবশ্যিক বিষয়টিকে অপশনাল ইলেকটিভ করে দেওয়া হবে। এই সুযোগের আওতায় থাকবে না আবশ্যিক ভাষা বিষয়গুলি। 2 শ্রেণীর প্রথম সেমেস্টারের পরীক্ষা, অর্থাৎ বিজোড় সেমেস্টার যেটা প্রথম ও তৃতীয়, যেটা একাদশ শ্রেণীতে প্রথম আর দ্বাদশ শ্রেণীতে তৃতীয়, সেই পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। একাদশের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা হবে পরের বছর মার্চে, আর উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় তথা চতুর্থ সেমেস্টারের পরীক্ষা হবে এপ্রিল মাসে। বিজোড় সেমেস্টারগুলির পরীক্ষা হবে বিভিন্ন ধরনের MCQ এর উপর, যার উত্তর পরীক্ষার্থীদের ওএমআর শিটে চিহ্নিত করতে হবে। এর জন্য 1 ঘন্টা 15 মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। জোড় সেমেস্টারগুলির পরীক্ষা হবে সংক্ষিপ্ত উত্তরধর্মী বা বর্ণনামূলক প্রশ্নে, 2 ঘন্টা ধরে হবে এই পরীক্ষাগুলি। একাদশের প্রশ্নপত্র তৈরি, উত্তরপত্র সরবরাহ সহ পরীক্ষা পরিচালনা সম্পূর্ণ দায়িত্ব স্কুলগুলির। আর আগের মতোই সাপ্লিমেন্টারি সহ দ্বাদশ তথা উচ্চ মাধ্যমিকের 2টি সেমেস্টারের পরীক্ষা সম্পূর্ণভাবে পরিচালনা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যেহেতু উচ্চ মাধ্যমিকে 2টি পরীক্ষা হচ্ছে, তাই বছরে 2বার ফল প্রকাশ হবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি। তবে প্রথমটি অর্থাৎ ওএমআর ভিত্তিক পরীক্ষাটি ফলাফল শুধুমাত্র অনলাইনে প্রকাশ করা হবে এবং দ্বিতীয় সেমেস্টারের পর 2টি সেমেস্টার মিলিয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে আপডেট রিপোর্ট বা সংবাদ, সেটা তোমাদের বললাম। আমি অবশ্যই চেষ্টা করব এই যে পেপার কাটিংটা আছে সেটা তোমাদের ইনবক্সে কিভাবে দিয়ে দেওয়া যায়, যাতে করে তোমরা সবাই সেটা তোমাদের সময় মতো আস্তে ধীরে দেখে নিয়ে ভালো করে বুঝে নিতে পারো। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিষয়টাকে সহজ করতে গিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিষয়টাকে আরও অনেক বেশি জটিল করে ফেলেছে। এই যে বিষয়টা তারা করেছে, এটা অনেকটা সেই জগা খিচুড়ি টাইপের একটা ব্যাপার, যেটা কিন্তু আসলে ক্লিয়ার হলেও ছাত্রছাত্রীদের কাছে এটা বিশাল বড় একটা মাথা ব্যথার বিষয় হয়ে দাঁড়াবে এবং তারা এই পরীক্ষা সিস্টেম বুঝতেই কিন্তু তাদের অনেকটা সময় চলে যাবে। তো এবার বিষয় হলো, শিক্ষা সংসদ যেটা ভালো মনে করেছে তারা করেছে, কিন্তু এই যে 1000 রকমের ক্রাইটেরিয়া একটা পরীক্ষার মধ্যে ঢুকিয়ে দেওয়া এবং সেটা নিয়ে ছাত্রছাত্রীদের কিছুটা বিড়ম্বনায় তো পড়তেই হবে, এটা একদম নিশ্চিত। তো কিছু করার নেই, সংসদ যেটা ভালো মনে করেছে তারা করেছে। ইদানিং আমি বেশ কিছু বছর ধরেই এই জিনিসটা লক্ষ্য করে আসছি যে তারা প্রতি বছর সিলেবাস চেঞ্জ করে দিচ্ছে। একটা বইয়ের দেখা যাচ্ছে 5% অংশ পরিবর্তন করা হয়েছে, ঠিক আছে, বাকি অংশটা একই আছে। ওই 5% পরিবর্তনের জন্য কোনো ছাত্রছাত্রী যে দুস্থ পরিবারের, সে একটা অন্য যে আগে পাস করে গেছে সেই ক্যান্ডিডেটের পুরনো বইটা সে কিনতে পারছে না। কেন? সেখানে তার 5% জায়গাটা মিলবে না। অর্থাৎ এটা এক কথায় বলতে গেলে কিন্তু এক ধরনের বিজনেস।
এইভাবে যে বই প্রকাশক সংস্থাগুলো আছে তাদেরকে প্রমোট করা হচ্ছে যে তোমরা এই একটু একটু এদিক ওদিক করে তোমরা এটা চালিয়ে দাও যাতে ছাত্রছাত্রীরা নতুন বই কিনতে বাধ্য হয়। কিন্তু আমাদের সময় আমরা যখন পড়াশোনা করেছি সেই সময় এই সিস্টেম ছিল না। আমরা আমাদের যারা বড়রা ছিল তারা একটা পরীক্ষা পাস করতো, সেই একই সিলেবাসের বই আমরা হাফ দামে কিনতে পারতাম যাদের আর্থিক অবস্থা খারাপ ছিল। কিন্তু এখন আর সেই সিস্টেম নেই এবং এখন ক্রমাগত এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগুলো নিয়ে যেন একটা এক্সপেরিমেন্ট চলছে যে কি করা যায় না করা যায়। মানে এত বছর স্বাধীনতার এত বছর পরেও আমাদের মধ্যে কোনো শিক্ষা সংক্রান্ত বিষয়ে সুস্থিতিতে আসেনি এখনও পর্যন্ত যে এই সিস্টেমটা এইভাবেই চলবে, এটাই সঠিক, এইভাবে করলেই ভালো হবে। যখন যখন নতুন নতুন সরকার আসছে সে তার মন মর্জি মতো একটা সিস্টেম চাপিয়ে দিচ্ছে এবং ছাত্রছাত্রীদের কিন্তু সেই সিস্টেমটা বুঝতেই অনেকটা সময় চলে যাচ্ছে। তো কিছু বলার নেই, তোমরা যাতে এই সিস্টেমটা বোঝো তার সাহায্যার্থে আমি এই পেপার কাটিংটা তোমাদেরকে পড়ে শোনালাম এবং এখানে ব্যাখ্যা করতে গেলে অনেকটা সময় চলে যেত, তাই আমি তোমাদেরকে পেপার কাটিংটা ইনবক্সে দিয়ে দেবো বলেছি, চেষ্টা করছি সেটা দেওয়ার। তবে সবশেষে একটাই কথা বলবো, যেটা পরীক্ষা পদ্ধতি একটু জটিল হয়েছে ঠিকই, কিন্তু পরীক্ষা যেটা তোমরা দেবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটা সুবিধাও হয়েছে। যে এমসিকিউ প্যাটার্নগুলো করা হয়েছে বা প্রজেক্ট প্র্যাকটিক্যাল এইসব ব্যাপারগুলো করা হয়েছে, যেগুলো কিন্তু নম্বর ডিভাইডেশনের ফলে তুমি যে বিভাগটায় স্ট্রং সেখানে একটু বেশি নম্বর তুলতে পারছো। সেইভাবে কিন্তু তোমাদের নম্বর গ্যাদারিংটা ভালো হবে, যেটা আমাদের সময় ছিল না। আমাদের সময় কিন্তু আমাদের এক প্রকার বলতে গেলে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেনই ছিল। তখন ছিল 1 নম্বর 2 নম্বরের কোশ্চেন আর বাকি সব ছিল 5-10 এইরকম। হ্যাঁ, তো সেই 5-10-এর রেশিওটাই বেশি ছিল আমাদের পরীক্ষার সময়। যাই হোক, তো এখন এইটুকুই ভিডিও তোমাদের জন্য বন্ধুরা। তোমরা সবাই আমার চ্যানেলে টিউন করে থাকো বা সাবস্ক্রাইব করে রাখো। তো পরবর্তীকালে এই সংক্রান্ত আরও ভিডিও আসলে তোমরা নিশ্চয়ই পাবে। ঠিক আছে, তোমরা এই বিষয়টাকে দেখো। ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।